হ্যালো বন্ধুরা, গঙ্গা দেখো আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গঙ্গা আর অর্জুন মিলে উপালি আর মন্ত্রী নাতিকে বাঁচিয়ে মেঘনাথের মুখোশ খুলে দিল সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। 15ই আগস্ট উপলক্ষে পুলিশ প্যারেডে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দায়িত্বে ছিল অর্জুন ও অর্জুনের টিমরা। সেখানে মন্ত্রী এবং আরো বিশেষ বিশেষ লোক উপস্থিত ছিলেন, কিন্তু সেই মুহূর্তে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তখনই টেরেস অ্যাটাক হয়ে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে দূরে সরে পালিয়ে দিয়ে গঙ্গার মাথায় পিস্তল টেনে ধরে টেররিস্টরা। তো গঙ্গাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু তখন আর পারলো না। অর্জুন সামনে বাধা দিয়ে দাঁড়ালো। অর্জুন কোনো মতে গঙ্গাকে ছাড়িয়ে নিল, কিন্তু বেজাল তো হলো সেখানে। গঙ্গাকে ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে উপালিকে ধরে ফেললো টেররিস্টরা, সাথে মন্ত্রীর নাতিকেও। তাদের একটাই ডিমান্ড, তারা তাদের কল করবে, যে ডিমান্ড করবে সেটা পূরণ করতে হবে, না হলে তাদের আর খোঁজ পাওয়া যাবে না। এই কথা বললো অর্জুন। তখন তাদের আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তখন মন্ত্রী তার নাতিকে বাঁচানোর জন্য সকলকে গুলি করতে নিষেধ করে দিল। এর জন্য অর্জুন পারলো না তাদেরকে তখন আটকাতে। অর্জুন চেষ্টা করেও কিছু করতে পারেনি, কারণ উপালিকে সে কোনো মূল্যেই হাতে যেতে দিতে চাচ্ছিল না। তার জন্য অর্জুন বারবার বাধা দিচ্ছিল তাদেরকে, যেভাবে হোক রূপালীকে আর ওই মন্ত্রী নাতিকে রাখতেই হবে। তখন ডিজি স্যার অর্ডার দেয় যে কেউ যেন পুলিশ বাহিনীর কেউ যেন গুলি না করে। তারা এই কথা শুনে পিস্তল নামিয়ে নিল। সাথে সাথে একজন সামনে এগিয়ে আসে, তাকে গুলি করে ফেলে দিল। এত ছোট বাচ্চাকে কেন নিয়ে যাচ্ছ তোমরা, আমাকে নিয়ে যাও। কিন্তু তখন গঙ্গা সামনে গেল যে আমার মাথায় তো প্রথম বন্দুক হয়েছিল, আমাকে নিয়ে যাও, ওদেরকে ছেড়ে যাও, কাজ হবে। তারা মন্ত্রী নাতিকে তুলে নিয়ে সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গেল। টেররিস্টরা সেই কথা মানল না, তারা তাদের মতো কাজ করে গেল। তারা যা বলেছে তাই হবে, তাদের কথা মতন। তখন মন্ত্রী বলল যে তোমরা সকলে মিলে আমার নাতিকে এনে দাও। তোমরা থাকতে এত বড় গাফলতি কিভাবে হয়? তোমাদের বেস্ট অফিসার দিয়ে তোমরা ইনচার্জ করছো, তারপরে তোমাদের এত গাফলতি। গঙ্গা সামনে তেড়ে দেয়। গঙ্গাকে বারবার সরতে বললো, কিন্তু গঙ্গা সরছিল। তখন তারা আর এদিকে উপালি তখন কিছু বলতে পারছিল না, কারণ ও যদি কিছু বলে তাহলে তো ওকে গুলি করে দিবে। তখন একজন টেররিস্ট গুলি করে দেয়, সেই গুলিটা গঙ্গার উপরে রাখছে, কিন্তু সময় মতন এসে গঙ্গাকে বলে যে সরে যাও এখান থেকে, শয়তানি করার সময় না। তখন বলে আমি সরবো না, আমাকে নিয়ে যেত, না সরলে কি করবে। সুদীপ্ত তাকে বাঁচিয়ে নিল। টেররিস্টরা এখান থেকে চলে গেল উপালি আর মন্ত্রী নাতিকে নিয়ে। তখন গঙ্গা আর অর্জুন ভাবছে এখন কি করবে, কিভাবে তাদের ছাড়াবে, কি করলে তারা তাদের, না হলে আমি এখানে মেরে রক্তাক্ত করে দেবো। তখন অর্জুন বলে সকলে গান ডাউন করে, কেউ তাদের বাধা দিও না, হাত থেকে তাদের রক্ষা করবে এইসব নিয়ে। তখন টেররিস্টরা বললো সকলকে গান ডাউন করতে বলো, কেউ গুলি করবে না, সকলে রাস্তা থেকে সরে যাও, তাদের ভালোভাবে এখান থেকে যেতে দাও। অর্জুন তাদের টিমের লোকদের ডাকলো যে তোমরা এদিকে আসো, দেখো তারা কোথায় গেছে, এই সিকিউরিটি অ্যালার্ট রুমে যাও, গিয়ে সকল কিছু তদন্ত করার চেষ্টা করো। তখন তারা সকলে দৌড়ে সিকিউরিটি রুমে গেল এবং সকলে তদন্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো খোঁজ তারা মিলাতে পারলো না। তারা কোন দিক গেছে সেটাই বের করতে পারলো না। তারা সকলে হতাশ হয়ে গেল, এখন কিভাবে কি করব। তখন উপালির বাবা ভাবছে এখন কি করব, আমার মেয়ে কিভাবে বাঁচাবো, সেই সব জিনিস নিয়ে সে চিন্তায় আছে। মেঘনাথ তখন সকলের সাথে মিলে তাদের বাঁচানোর অভিনয় করলো, কিন্তু সে মনে মনে অনেক খুশি হলো। এখন অর্জুনের নাক মুখ কাটা যাবে, সে তার প্রশংসা আর থাকবে না, কারণ সে এত বড় একটা গাফলতি করেছে। এর জন্য সব কথা ভেবে মেঘনাথ মনে মনে হাসছিল আর বলছিল অর্জুন তোমার খারাপ দিন শুরু হয়ে গেছে, তুমি চিন্তা করো না, এখন তোমার পতনের দিন চলে এসেছে, তুমি আর কোনো কিছু ভালো করতে পারবে না, এখন তোমার সবকিছু শেষ। আর এইদিকে যে পুলিশ অফিসারটাকে মেরে ফেলা হয়েছে তাকে অর্জুন দেখে খুব কষ্ট পেল, তার কারণে একটা লোকে প্রাণ গেল। তখন সে আরেকজনকে ডাক দিয়ে এবং বলল যে তার শ্মশানের ব্যবস্থা করে, তাকে সম্মানের সহিত শ্মশানে নিয়ে যাওয়া হোক, এরকম একটা ব্যবস্থা করো। তখন ডিজি স্যারকে অর্জুন বল স্যার তাহলে চলুন আমরা কন্ট্রোল রুমে গিয়ে দেখি যে কি অবস্থা, কোথায় আছে। তখন ডিজি স্যার বলল আচ্ছা তাহলে চলো আমরা যাই। তখন মন্ত্রী বললো যে আমিও যাবো, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। তখন আচ্ছা স্যার ঠিক আছে চলুন। তখন মন্ত্রীকে সাথে করে নিয়ে গেল। মিনালকে জিজ্ঞেস করে মিনাল কি হলো, কি আপডেট আছে তোমার কাছে। তখন মিনাল বলল স্যার কোনো আপডেট দিতে পারছি না, শুধু দেখলাম ওরা পিরোনো খেলার দিকে যাচ্ছে, তারপরে আর কোনো খোঁজ নেই তাদের, এখন আমরা কিভাবে বের করবো সেটাই চিন্তা করছি। অর্জুন বলল যে চিন্তা করো না, তারা বলেছে তাদের কি একটা ডিমান্ড আছে, তারা আমাদের নিশ্চয়ই কল দিবে, আমরা সেই ব্যাপারে মন্ত্রী বারবার বলছে তোমাদের তো কারো কিছু জানি, তাহলে তোমরা বুঝবে কিভাবে কিরকম লাগে, আমার নাতিকে নিয়ে গেছে আমি বুঝতেছি কেমন লাগে। তখন উপালির বাবা বলল আমি রিটায়ার্ড ডিআইজি, আমার মেয়ে হচ্ছে উপালি আর অর্জুনের বোন, ওকে নিয়ে গেছে, তাহলে আমাদেরও তো আপনার মতনই কষ্ট হচ্ছে, আপনি একটু ঠান্ডা হন, আমরা জানি এটা কিভাবে হ্যান্ডেল করতে। রাগের মাথায় কোনো কিছু করা যায় না, যদি আমরা ঠান্ডা মাথায় একত্রে বসে কাজ করি তাহলে আমরা করতে পারবো, এটাই মাথায় সবচেয়ে বড় এখন বুদ্ধি, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে যত দিন ঘনাবে তত আরো সময় বের হয়ে যাবে, এর জন্য আমাদের ঠান্ডা মাথায় কাজটা শুরু করতে হবে। অর্জুন বলে দিয়েছি স্যার চলুন আমরা ভিতরে যে কন্ট্রোল রুমটা চেক করে নিই, কোন দিকে দাঁড়ায় গেছে, কি লোকেশন, সকল কিছু জেনে নেয়। তখন বললো আচ্ছা চলো অর্জুন। তখন মন্ত্রী বললো যে আমিও যাব,
তখন বলে আচ্ছা তাহলে আসেন স্যার। তখন অর্জুনের সামনে আসে মন্ত্রীর বউ, এসে বলে বাবা তুমি আমার ছেলের মতো, আমার নাতিকে আমার কাছে এনে দাও, নাতি আমার প্রাণ, নাতিকে ছাড়া আমি বাঁচবো না। তখন নাতিকে পাওয়ার আকাঙ্ক্ষা অর্জুনের সামনে হাত বেড়ে বসলো। আপনি চিন্তা করবেন না, আপনার নাতিকে আপনার হাতে তুলে দিব আমরা, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। তখন অর্জুনের জেঠুমশাই সহায়তা করলো মহিলাকে যে আপনি এই নিয়ে চিন্তা করবেন। তখন মেঘনাথ মনে মনে খুশি হলো আর বললো এই দিনটাই তো চেয়েছিলাম যেখানে তুই বসবি আর মন্ত্রী তোর গায়ে মলম লাগাচ্ছে ভালো করে। তখন হুট করে গঙ্গার চোখ পড়ে মেঘনাথের দিকে, মেঘনাথ মুচকে আছে, এটা গঙ্গার চোখ পেরোলো। অর্জুন সহ সেখানে সকলে মিলে কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে, যে তারা দেখবে কি হলো। কন্ট্রোল রুমে শুধু মন্ত্রী, ডিআইজি আর আরেক অফিসার ঢুকলো, কিন্তু আর বাকি সবাইকে বাইরে রেখে দিল, গঙ্গাকেও ঢুকতে দেয়নি। সেখানে সকলে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখন মৃণালকে জিজ্ঞাসা করলো কি আপডেট মৃণাল। তখন মৃণাল বললো যে স্যার তারাদের শুধু একটা লোকেশন পাওয়া গেছে, তারা এখান থেকে বের হয়ে পুরনো কেল্লার দিকে গিয়ে, তারপর তাদের লোকেশন আর ধরতে পারছি না, কোথায় কিভাবে উধাও হয়ে গেল কিছু বুঝতে পারছি না, এখন কি করব সেটা বলেন আগে। মন্ত্রী তখন অর্জুনকে বলছে অর্জুন তোমাকে আমি 30 মিনিটের সময় দিব না 45 মিনিটের সময় দিব, এর মধ্যে তুমি আমার নাতিকে এনে দিবে, আমি কিছু জানি না। তখন বললো স্যার এটা কিভাবে সম্ভব, খোঁজ খবর তো নিয়ে তারপরে কাজ করতে হবে, এখন আমি কিভাবে বলতে পারি তারা কোথায় আছে, ওরা কোথায় নিয়ে গেছে, লোকেশন যদি নাই জানতে পারি, ইনভেস্টিগেশন যদি নাই করতে পারি, তাহলে কিভাবে এনে দিব। তারা তো বলেছে তাদের একটা চাওয়া পাওয়া আছে, এর জন্য তারা কল দিবে, তাহলে ওরা যখন কল দিবে তখন আমি তখন আপনার নাতিকে খুঁজে আনার ব্যবস্থা করে দিব। এটা শুনে মন্ত্রী সেখানে দাপ করে বসে পড়ে চেয়ারে, কিন্তু সে রাগ হয়ে সবাইকে কথা শোনাতে থাকে। আর এদিকে বাহিরে মন্ত্রীর বউ কান্না করছিল, গঙ্গা তাকে সামাল দিচ্ছিল। তখন আর কি করার, তখন বাহিরে বের হলো আরেকজন লোক। তখন গঙ্গা জিজ্ঞেস করলো দাদা কি হলো, কিছু কি বের করতে পারলে। তখন সে বললো না এখন পর্যন্ত কিছু বের করতে পারিনি, কিছু বের করার সুযোগই পাইনি, আমরা কোনো এভিডেন্সই রাখিনি, তারা এত নিখুঁত ভাবে কাজটা করছে, কিভাবে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তখন অর্জুনের জেঠুমশাই মন্ত্রীর বউকে বললো আপনি চিন্তা করবেন না, আপনার নাতির সাথে তো আমারও মেয়ে আছে, দ্রুতই তাদের ফিরিয়ে আনা হবে, সেই ব্যবস্থা করছে। মেঘনাথ মনে মনে হাসছে, এখন আর কিছুই হবে না অর্জুন, তোমার খারাপ দিন শুরু হয়ে গেছে, বললামই তো তুমি কিছুই করতে পারবে না। তখন মন্ত্রী বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, সময় দেখছিল আর ওদের কথা শোনাচ্ছিল। তখন অর্জুন বলল স্যার আপনি এত মাথা গরম করবেন না, আপনি একটু স্থির হয়ে বসুন, দেখা যাক কি করা যায়। কারণ আপনার নাতির সাথে আমারও তো বোন আছে, সেখানে আমার তো ওদেরকে বাঁচাতে হবে তাই না, আমাকে চিন্তা করতেন, আমার মতন আমাকে প্ল্যান অনুযায়ী কাজ করতেন, আপনারা যদি আমাকে এত হেনস্থ করেন তাহলে আমি কিভাবে কাজটা করব। তখন মন্ত্রী বলে এটা যদি মিডিয়াতে জানাজানি হয় তাহলে কত বড় অসম্মানের ব্যাপার হবে, বুঝতে পারছো, সবাই বলবে নিজের নাতিকে দেখে রাখতে পারে না, দেশ কি রক্ষা করবে, এইসব বল। তখন অর্জুন বলল স্যার এটা তো মন্ত্রী বসে ঠিকই বলেছে, যদি মিডিয়া জেনে যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তখন ডিআইজি বলে আমি নিজের দায়িত্ব নিচ্ছি, বাইরে গিয়ে আমি সকলকে বলছি কেউ মিডিয়াকে খবর দিবে না। তখন উনি বাইরে গিয়ে সকলকে বলে যে কেউ মিডিয়াকে খবর দিবেন না, এটা গোপনীয় একটা কাজ চলছে, আপনারা কি চান না দেশের, যদি আপনারা মিডিয়াকে জানান তাহলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন বললো আচ্ছা আমরা কাউকে তখন বললো ওদেরকে এখান থেকে নিয়ে যাও, এই জায়গাটা ক্লিয়ার করে দাও, সমস্যা না হয়ে সমাধান করা যায়। তখন ওদেরকে নিয়ে, তখন মেঘনাথের মাথায় আবার বুদ্ধি আসলো, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম, তাহলে তো এই কাজটা করতেই হবে। তখন মেঘনাথ একজন রিপোর্টারকে কল দিল, কল দিয়ে সমস্ত ঘটনা জানালো এবং বললো আমার নাম যেন প্রকাশে না আসে, তাহলে তুমি অনেক ইনকাম করতে পারবে, এই